কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার সেকেন্ড পরিচ্ছদ সংঘাত। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল, তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদার বন্যা তেমন প্রবল নয়। অমিতের হৃদয়টার পরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেলেন তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায়। দেশের পাহাড় পর্বত যত বিলাসী বসতি আছে, তার মধ্যে শিলংয়ে এদের মহলে তার টার্গেট প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ। বোনেরা মাথা ঝাঁকানি দিয়ে বললে, যেতে হয় একলা যাও, আমরা যাচ্ছি নে। বাঁ হাতে হালকায়দার বেঁটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট, গায়ে নকল পারসিক শালের ক্লোক পরে বোনরা চলে গেল দার্জিলিংয়ে। বিমি বোস আগে ভাগেই সেখানে গিয়েছে। যখন ভাইকে বাদ দিয়ে বোনদের সমাগম হলো, তখন সে চারদিকে যে আবিষ্কার করলে দার্জিলিংয়ে জনতা আছে কিন্তু মানুষ নেই। অমিত সবাইকে বলে গিয়েছিল যে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্যে। দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতের নেই। সে বলে, আমি টুরিস্ট না, মন দিয়ে চেখে খাবার ধাত আমার, চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই না। কিছুদিন ওর কাটলো পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায়ায় বই পড়ে পড়ে। গল্পের বই ছুঁলে না, কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণত দস্তুর। ও পড়লে লাগলো সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব লেখকের সঙ্গে মনান্তর ঘটবে, এই একান্ত আশা মনে নিয়ে। এখনকার পাহাড় পর্বত অরণ্য ওর শব্দতত্ত্ব এবং আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর ঠেকে, কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না, যেন কোনো রাগিনীর একঘেয়ে আলাপের মতো। ধুয়ো নেই, তাল নেই, সম নেই, অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে কিন্তু এক নেই। তাই এলানো জিনিস ছড়িয়ে পড়ে, জমা হয় না। অমিতের আপন নিখিলের মাঝখানে একের অভাব, ও যে কেবলই চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছে, সে দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনি। কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে। এখানে চাঞ্চল্যটাই স্থির হয়ে জমে জমে ওঠে, ঝর্ণা বাধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায়। তাই ও যখন ভাবছে পালাই, পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে সিলেট শিলচরের ভেতর দিয়ে যেখানে খুশি, এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে তার সজল ঘনচ্ছায়ার চাদর লুটিয়ে। খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরিসিংহ নববর্ষার মেঘদলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে। এবার ঘনবর্ষণে গিরি নির্ঝরণীকারীগুলোকে খেপিয়ে কুলছাড়া করবে। স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্যে চেরাপুঞ্জির ডাকবাংলায় এমন মেঘদূত জমিয়ে তুলবে যার অলক্ষ্য অলকার নায়িকা অশরীর বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয়, নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। সেদিন সে পরল হাইল্যান্ডারি মোটা কম্বলের মোজা, পুরু শুক্তওয়ালাগুলো মজবুত চামড়ার জুতো, খাকি নরফক কর্তা, হাঁটু পর্যন্ত হস্র আধবাস, মাথায় শোলা টুপি। অবনী ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হলো না, মনে হতে পারে রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। কিন্তু পকেটে ছিল গোটা 5-7 পাতলা এডিশনের নানা ভাষার কাব্যের বই। আঁকামাখা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ। এই রাস্তার শেষ লক্ষ্য অমিতের বাসা। সেখানে যান্ত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। ঠিক সেই সময়টা ভাবছিল আধুনিককালে দূরবর্তিনী প্রেয়সীর জন্যে মোটর দ্রুততাই প্রশস্ত, তার মধ্যে ধূমজ্যোতি সলিল মধুরুং তাং সন্নিপাতঃ বেশ ঠিক পরিমাণেই আছে, আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছুই অস্পষ্ট থাকে না। ও ঠিক করে নিলে আগামী বছরে আষাঢ়ের প্রথম দিনেই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়েই মোটর করে যাত্রা করবে। হয়তোবা অদৃশ্য পথ চেয়ে দেহলি দত্তপুষ্পা, যে পথিক বধূকে এতকাল বসিয়ে রেখেছে, সেই অবন্তিকা হোক বা মালবিকাই হোক বা হিমালয়ের কোনো দেবদারু বনচারিণীই হোক,
ওকে হয়তো কোনো একটা অভাবনীয় উপলক্ষে দেখা দিতেও পারে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি ওপরে উঠে আসছে, পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর লাগলো আঘাত, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা এগিয়ে গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানি তার পিছনে, তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকে সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনে ওঠা সমুদ্র থেকে এইমাত্র উঠলেন যেন লক্ষ্মী। সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠেছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে ড্রয়িং রুমে। যেন 5 জনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটি পরনে সরু সাদা আলোয়ানে শাড়ি, সেই আলোয়ানের জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো। তনু দীর্ঘদেহতী, বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন, বক্ষচ্ছায়া নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট, অবারিত করে পিছু হাঁটিয়ে চুল আঁট করে বাঁধা। চিবুক ঘিরে সুকুমার মুখের ঢৌলটি একটি অনতিপক্ষ ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দু হাতে দুটি সরু প্লেন বালা। ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে, কটকি কাজ করার উপর কাঁটা দিয়ে খোঁপার সঙ্গে বদ্ধ। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করলে। অমিত মৃদুস্বরে বললে, আমি অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। উৎস জলের যে উচ্ছলতা ফুলে ওঠে মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটল, অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এই গলার সুরে যে একটা স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোট বইখানা খুলে লিখলে, এ যেন অম্বুরি তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাকিয়ে আসছে, নিকোটিনের ঝাঁঝ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের প্রতি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধু আসে খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলুম। এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বলেছিল এ রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফিরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলেন। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটা অতি কুটিল গ্রহ, এ তারই কুকৃতি। অপরপক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু দাড়ি সেরে নিতে দেরি হবে। অমিত বললে, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তাহলে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈশ্বর দ্বিধায় নীরব রইল। অমিত বললে, আমার তরফে আরও একটু কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎকর্ম নয়। এ গাড়ি চালিয়ে পস্টারিটি পর্যন্ত পৌঁছাবার পথ নেই, তবু আরম্ভে এই একটিমাত্র পরিচয় পেয়েছেন। অথচ এমনই কপাল, সেটুকুরও মধ্যে গলদ। উপসংহারে এটুকু দেখতে দিন যে, জগতে অনন্ত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখা দেখি গাঁট বেঁধে দিলে, সুবুর করলে না। আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল, প্রায় মাঝে মাঝে এ যে রাত্রে জেগে উঠে অন্ধকারে পটে দেখা যাবে। চৈতন্যের মাঝখানেতে তার গভীর ছাপ পড়ে গেল।
নীল আকাশের উপরে সৃষ্টির কোন এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসলো। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছা হলো বলে, আমার সময় অভাব নেই, এখনই আসতে পারি, সংকোচে বলতে পারলেন না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো, পথ আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গার থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিল। অ্যাস্ট্রোনমার ভুল করে বলেছে, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে। চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভেতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। বাঁধা মাইনে বাঁধা খোরাকিতে ভাগ্যের দুয়ারে পড়ে থাকবার জোর রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আজ নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে, বাণী দাও বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটি। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষা মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেয়া মুক্তিপ্রিয়ে কুজনে দুজনে ততৃপ্ত। আমরা চকিত অভাবনীয় কচ্ছিৎ কিরণে দীপ্ত। এইখানে একবার পেছন ফেরা চাই। পশ্চাতের কথাটা সিরে নিতে পারলে গল্পটা সামনে এগোবার বাধা হবে না। পূর্ব ভূমিকা। বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডীমণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহের যে ঝড় উঠেছিল, সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদাম শঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তার তারিখটা হঠাৎ পিছিয়ে সরে এসেছিল অনেকখানি একালে। তিনি আগাম জন্মেছিলেন। বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকদের অসমসাময়িক। সমুদ্রের ঢেউ বিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তার আনন্দ ছিল। এমন সকল পিতামহের নাতিরা যখন এই রকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে, তখন তারা এক দৌড়ে পৌঁছয় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে। এক্ষেত্রেও তাই হলো। জ্ঞানদাশঙ্করের নাতি বরদাশঙ্করের বাপের মৃত্যুর পরে যুগ হিসেবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠেছিলেন। মনসাকেও হাত জোর করেন, শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান। মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হলো। সশস্ত্র দুর্গা নামে লিখতে লিখতে দেহনের পূর্বাহ্ন যায় কেটে। তার এলাকায় যে বৈশ্যদল নিজেদের দ্বিজত প্রমাণ করার মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল, অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হলো। হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষিবাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না। অতি অল্পখানের মধ্যেই ক্রিয়াকর্মে, জপে তপে, আসনের আক্রমণে, ধ্যানে স্নানে, ধূপে ধুনোয়, গোব্রাক্ষণ সেবায়, শুদ্ধাচারে অচল দুর্গ নিশ্ছিদ্র করে বানালেন। অবশেষে গোদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদায়, পিতাদায়, মাতৃদায়, হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন, তখন তার 27 বছর বয়স।
এরই পিতার পরম বন্ধু, তারই সঙ্গে এক কলেজে পড়া, একই হোটেলে চপ কাটলেট খাওয়া রামলোচন বাণিজ্যের কন্যা যোগমায়ের সঙ্গে বরদার বিবাহ হয়েছিল। ঠিক সেই সময়ে যোগমায়ের পিতৃকুলের সঙ্গে প্রতিকূলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না। এর বাপের ঘরে মেয়েরা পড়াশোনা করে, বাইরে বেরোন, এমনকি এর বাপের মেয়েরা ঘরে পড়াশোনা করেন, বাইরে বেরোন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। সেই বাড়ির মেয়েরা সূচি সংরক্ষণে সেই বাড়ির মেয়েরা সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুস্বার বিসর্গের ভুলচুক না থাকে সেই চেষ্টায় লাগলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষানীতির অটল শাসনে যোগমায়ের গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হলো। চোখের উপরে তার ঘোমটা নামল, মনের উপরেও। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন তখন পাহারা তাকেও কাপড় ছাড়া দিয়ে আসতে হতো। তার হাতের ইংরেজি বইগুলো বাইরেই হতো বাজেয়াপ্ত। ব্রাক বঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাঠ পার হতে পারত না। যোগ বাশিষ্ঠ রামায়ণে উৎকৃষ্ট বাধাই তার অনুবাদ যোগমায়ের শেলফে অনেক কাল থেকেও অপেক্ষা করে আছে। অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন এমন একটা আগ্রহ এবাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিমকাল পর্যন্তই ছিল। এই পৌরাণিক লোহার সিন্দুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ের পক্ষে সহজ ছিল না। তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দিনশরণ বেদান্ত রত্ন এদের সভাপণ্ডিত। যোগমায়া স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাকে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি স্পষ্টই বলতেন, মা, এ সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্যে না। যারা মূঢ় তারা কেবল যে নিজেদের ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি? দেখনি কি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে উলটপালট করতে দুঃখ বোধ করি না? তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি নে, বাইরে আমাদের মূঢ় সাজতে হয় মূঢ়দের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছা করবে মা, আমাকে ডেকে পাঠিও। আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব মা। একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন। যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্ত রত্ন মশায় পুলকিত হয়ে উঠতেন। এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না। বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু ও গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত রত্ন মহাশয়ের বিপুল অবজ্ঞা ছিল। তিনি যোগমাকে বলতেন, মা, সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি শোক পাই। তুমি আমাকে আত্মদীক্ষা থেকে বাঁচিয়েছ। এমনি করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকা শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরের কাগজি কিম্ভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পরেই তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। শীতের সময় থাকেন কলকাতায় আর গরমের সময় কাটান একটা পাহাড়ে। জ্যোতিশঙ্কর যখন পড়ছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্যে লাবণ্যলতাকে পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা। পরবর্তী অধ্যায়, লাবণ্য পুরাবৃত্ত। লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাসের ঘষাঘষিতেও তার বিদ্যা বুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। এমনকি এখনও তার পাঠানুযোগ রয়েছে প্রবল। বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়, মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল।
নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন। তার বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে থেকে ঠেলে ওঠাবার মতো সমস্ত ফাটল মরে যায়, যে মানুষের পক্ষে থেকে বিয়ে করবার দরকার হয় না। তার দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত, সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে, খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে। বাইরে থেকে আঁচড় লাগলে দাগ পড়ে না। তিনি এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাই বা হলো বিয়ে পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন তার গাঁট বাঁধা হয়ে থাকল। তার আরেকটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারও দেখা যায় না। প্রশস্ত কপালে চোখের ভাবের স্বচ্ছতায়, ঠোঁটের ভাবের সৌজন্যে, হাসির ভাবের সরলতায়, মুখের ভাবের সুকৌমার্যে তার চেহারাটি দেখবার মাত্র মনটাকে টানে। মানুষটি নেহাত মুখ চোরা, তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে। গরিবের ছেলে, ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে। ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে আর সেই খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের ফর্দে অবনীশের নামটা সকলের উপরে থাকবে, এই গর্ব অধ্যাপকের মনে ছিল। শোভন আসতো তার বাড়িতে পড়া নিতে, তাই লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ। লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত। এই সংকোচে অতি দূরত্ববশত শোভনলালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যর বাধা ছিল না। দ্বিধা করে মেয়েকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায় মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করেন না। এমন সময় একদিন শোভনলালের বাপ ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গাল পেড়ে গেল। নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরা ফাঁদ পেটেছেন। বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান। এই অভিযোগের প্রমাণস্বরূপ পেন্সিলে আঁকা লাবণ্যলতার এক ছবি দাখিল করলে ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের ক্যাঁটরার ভেতর থেকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন। ননীগোপালের সন্দেহ ছিল না এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান। পাত্র হিসেবে শোভনলালের বাজার দর যে কত বেশি, আর কিছুদিন সবুর করলে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে, ননীগোপালের হিসেবে বুদ্ধিতে সেটা কড়ায় ঘণ্টায় মেলানো ছিল। এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করার ফোন দিয়ে করেছেন। এটাকে শীত কেটে চুরি ছাড়া আর কী নাম দেওয়া যেতে পারে? টাকা চুরির থেকে এর লেশমাত্র তফাৎ কোথায়? এতদিন লাবণ্য জানতেই পারেনি। কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। অবনীশের লাইব্রেরিতে এক কোণে নানাবিধ প্যাম্পেট, ম্যাগাজিন ও প্রভৃতি আবর্জনার মধ্যে লাবণ্যের একটি অযত্নবান ফটোগ্রাফ দৈবাৎ শোভনের হাতে পড়েছিল। সেইটি নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরে রেখেছে। গোলাপ ফুলগুলিও ওর তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসাতেই সহজে ফুটেছিল একটি বন্ধুর বাগানে। তার মধ্যে কোনো অনধিকার ঔদ্ধত্যের ইতিহাস নেই, অথচ শাস্তি পেতে হলো। লাজুক ছেলেটি মাটা হেঁট করে মুখ লাল করে গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল। দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে সেই বিবরণটা অন্তর্যামী ছাড়া আর কেউ জানত না। বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান, লাবণ্য পেয়েছিল তৃতীয়। সেটাকে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব ও দুঃখ দিয়েছিল। তার দুটো কারণ ছিল। এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেকদিন আঘাত করেছে। এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে পীড়াটা আরও হয়েছিল বেশি। শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাওয়ার জন্যে সে চেষ্টা করেছিল খুব প্রাণপণে। তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল তখন এই স্পর্ধার জন্যে তাকে ক্ষমা করাই শক্ত হয়ে উঠল। তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্যই করাতেই উভয় পরিপ্রেক্ষিতের মধ্যে ফলবৈষম্য ঘটল। অথচ পরীক্ষায় পড়া সম্বন্ধে শোভনলাল কোনোদিন অবনীশের কাছে এগোয়নি।
কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফেরিয়ে চলে যেত। এমএ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতা লাবণ্যের জেতবার কোনো সম্ভাবনা ছিল না, তবু হলো জিত। স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন। শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে ভরে কবিতা লিখতে, তার বদলে আপন পরীক্ষা পাশে অনেকগুলো মোটা মার্কা সে লাবণ্যের উদ্দেশ্যে উৎসর্গ করে দিল। তারপরে এদের ছাত্রদশা কেটে গেল। এমন সময় অবনীশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যে প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাই বোঝাই থাকলেও মনসিজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়েন, একটুকুও স্থানভাব হয় না। তখন অবনীশ 47, সেই নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে। একেবারে তার লাইব্রেরির গ্রন্থব্যূহ ভেদ করে তার পাণ্ডিত্যের প্রাকার ভেঙে নিয়ে। বিবাহের আর কোনো বাধা ছিল না, একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনীশের স্নেহ। ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল। পড়াশুনো করতে যান খুবই জোরের সঙ্গে, কিন্তু তার চেয়ে জোর আছে এমন একটা চমৎকার চিন্তা পড়াশোনার কাঁধে চেপে বসে। সমালোচনার জন্যে মডার্ন রিভিউ থেকে তার লোভনীয় বই পাঠানো হয়। বৌদ্ধ ধ্বংসাবশেষের পুনরাবৃত্তি দিয়ে অনুঘটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধস্তূপেরই মতো। তার উপরে চেপে বসে আছে বহু শত বৎসরের মৌন। সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন, কিন্তু জ্ঞানী স্তূপাকার জ্ঞান যখন একবার তোলে তখন তার দশা এরকমই হয়ে থাকে। হাতি যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কি? এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগলো। তার মনে হলো তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তার মেয়ে ভালোবেসেছে। কারণ শোভনের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক। সাধারণভাবে বাপ যাত্রার পরেই রাগ ধরল নিজের উপরে, ননীগোপালের পরে। এমন সময় শোভনের কাছ থেকে চিঠি এলো। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্যে গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরিতে থেকে গুটিকতক বই ধার চায়। তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন, বললেন, পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে, কিছুমাত্র সংকোচ করবে না। শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল। সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পিছনে হয়তো লাবণ্যের সম্মতি প্রচ্ছন্ন আছে। সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করল। ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাত কখনো ক্ষণকালের জন্য লাবণ্যের সঙ্গে দেখা হয়। তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে। ওর একটা ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে, জিজ্ঞাসা করে কেমন আছো, সে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে। যদি করতেও তবে খাতা খুলে এক সময় লাবণ্যের সঙ্গে আলোচনা করতে পারলে ও যেন বেঁচে যেত। ওর কতগুলি নিজের উদ্ভাবিত বিশেষ মতো সম্বন্ধে লাবণ্যর মত কি জানবার জন্যে ওর অত্যন্ত ঔৎসুকত। কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না। গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহসও ওর নেই। এমন কয়েকদিন যায়। সেদিন রবিবার। শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপর সাজিয়ে একখানি বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। তখন দুপুরবেলা ঘরে কেউ নেই। ছুটির দিনের সুযোগ নিয়ে অবনীশ কোন এক বাড়িতে যাচ্ছেন তার নাম করলেন না, বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না। হঠাৎ এক সময় ভেজানো দরজা জোরে খুলে গেল। শোভনলালের বুকটা ধরাস করে কেঁপে উঠল। লাবণ্য ঘরে ঢুকলো। শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না। লাবণ্য অগ্নিমূর্তি ধরে বললে, আপনি কেন এ বাড়িতে আসেন? শোভনলাল চমকে উঠল, মুখে যেন তার কোনো উত্তর এলো না। আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটেছে, আপনার কোনো সংকোচ নেই? শোভনলাল চোখ নিচু করে বললে, আমাকে মাফ করবে, আমি এখনই চলে যাচ্ছি। এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যের পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন। সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে হাত থরথর করে কাঁপছে। বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোতে ঠেলা দিয়ে উঠতে চায়, রাস্তা পায় না। মাথা হেঁট করে বাড়িতে কেছে চলে গেল।
যাকে খুব ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসার অবসর যদি কোনো একটা বাধায় থেকে ফসকে যায়, তখন সেটার না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে, ভালোবাসারই উল্টো পিঠে। একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরে অপেক্ষা করে বসেছিল। শোভনলাল তেমন করে ডাক দিলে না। তারপরে যা কিছু হলো সবই তার বিরুদ্ধে। সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষকালটায়। লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্ত অন্যায় বিচার করলে। তার মনে হলো নিজের নিষ্কৃতি পাবেন ইচ্ছে করেই শোভনলালকে তিনি আবারও নিজের থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটবার কামনায়। তাই এমন দারুণ ক্রোধ হলো সেই নিরপরাধের উপরে। তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে বসে অবনীশের বিবাহ ঘটালো। অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ তার মেয়ের জন্যে স্বতন্ত্র করে রেখেছিলেন। তার বিবাহের পরে লাবণ্য বলে বসল সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না, স্বাধীন উপার্জন করে চালাবে। অবনীশ মর্মাহত হয়ে বললেন, আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য, তুমিই তো জেদ করে বিয়ে দিয়েছ। তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছো? লাবণ্য বললে, আমাদের সম্বন্ধ কোনো কাল যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্যই আমি এই সংকল্প করেছি। তুমি কিছু ভেবো না বাবা, যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো। কাজ তার জুটে গেল। সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে। যত কিকে অনায়াসে পড়াতে পারত, কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে যদি কিছুতেই রাজি হলো না। প্রতিদিনের বাঁধা কাজে জীবন এরকম চলে যাচ্ছিল। উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে। প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ডশর আমল পর্যন্ত, এবং বিশেষভাবে গ্রিক ও রোমানের যুগের ইতিহাসে গ্রোট, গিবন ও গিলবার্ট মারের রচনায়। কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভেতরটা যে একটু এলোমেলো করে যেত তা বলতে পারি না, কিন্তু হঠাৎ হাওয়ার চেয়ে স্থূল ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে, এমন প্রশস্ত ফাঁক ছিল না। এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে পথের মাঝখানে, কোনো আওয়াজ মাত্র না করে। হঠাৎ গ্রিস রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল, আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বলল, জাগো। লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেল, জ্ঞানের মধ্যে নয়, বেদনার মধ্যে।